নমস্কার। সেরা সাহিত্য বাংলা গল্পের চ্যানেলে আমাদের অত্যন্ত প্রিয় শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগত। আজকের কাহিনী প্রণম্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক কালজয়ী অবিস্মরণীয় সৃষ্টি চাঁদের পাহাড়। এক অখ্যাত অজ পাড়া গাঁয়ের ছেলে শঙ্করের এক অনন্য অভিযানের কাহিনী চাঁদের পাহাড়। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার, এডিটিং ও ব্যাকগ্রাউন্ড স্কোরে নীলাদ্রি বিশ্বাস ও বন্ধুরা। আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের কাহিনী চাঁদের পাহাড়। শঙ্কর একেবারে অজ পাড়া গায়ের ছেলে। এইবার সে সবেমাত্র এফএ পাশ দিয়ে গ্রামে এসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহার আনতে লম্বা ঘুম, আর বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীরটা ভালো নয়। এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে? কি খরচ দেবে? এবার এবার একটা কিছু কাজের চেষ্টা দেখ বাবা। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই একেবারে অসম্ভব হয়ে উঠেছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাদে তখনও 5 বছর দেরি আছে। 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটির কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটির কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন, বললেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটা বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে আর কি যেন ভাবে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলের চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে? সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না। অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে। তাও যে সে বোঝে না তা নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষ পর্যন্ত পাটকলের বাবু। নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কিনে পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভো বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সেই 6টার ভো বাজলে তবে ছুটি। তার তরুণ তাজা মনের কথা ভাবতেই পারে না যে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে, শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কোপোলো, রবিনসন ক্রুশোর মতো। এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব।
তারা তৈরি হয়েছে কেরানি, স্কুলমাস্টার, ডাক্তার বা উকিল হওয়ার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাফটম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অব দ্য মুন, চাঁদের পাহাড়। আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সেটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাফটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দ্য মুন জয় করতে। স্বপ্ন, স্বপ্ন। সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই ছিল কাল। চাঁদের পাহাড় বুঝি প্রদীপের নামে? সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মড়মড় করে বাঁশ ভাঙছে। সে আর একজন, কে তার সঙ্গে? দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে। চারধারে দৃশ্য ঠিক হাউটম্যানের মতো, হাউটম্যানের লেখা মাউন্টেন অব দ্য মুনের দৃশ্যের মতো একেবারে। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা, ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাস, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চিরতুষারের ঢাকা পর্বত। সেই পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেলে সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। উফ, কি স্বপ্নটাই দেখেছে সে! ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। মন্দির ভেঙে চুরে গিয়েছে, অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে, কিন্তু যেখানে ঠাকুরের বেদি, তার উপরের খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবার পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বাঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়, একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মড়মড় করে বাঁশ ঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের উদিত্তকার নিবিড় বনে পাতা লতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর দেশটা যেন কোন স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন সে দেখেছে এ জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন এমন গভীর রেখাপাত করেনি কোনোদিন, কখনো কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি। কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবেন না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ও পাড়ার রামেশ্বর মুখার্জির স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেকদিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে, কাল পিন্টু সেখান থেকে এসেছে। এই ঠিকানা তারা লিখে দিয়েছে, পড়ো তো বাবা। শঙ্কর বললে, উফ, প্রায় 2 বছর পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন? এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন, তাই না? তারপর সে কাগজটা খুললে, লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা, রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা।
শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা। পালিয়ে মানুষ এত দূরে যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী একরোখা ডান পিঠে ও ভবগুড়ে ধরনের। একবার একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবই উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না। ঘুরে বেড়ানোর স্বভাব তার। আর পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিল। এবারও বড়দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে। অতটা দূরত্বের তার ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখল এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে। শঙ্করকে তার মনে আছে কি, তার শ্বশুরবাড়ি গাইড ছেলে, সে এবার এফএ পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে? যত দূরে যেতে হয় সে চলে যাবে। 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে, তখন চিঠির উত্তর প্রাপ্ত সম্বন্ধে তার চমক ভাঙল। একখানা চিঠি, সেটা এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজি জোরে তোমার কাছে সেবার আমি হেরে গিয়েছিলাম। সে কথা বলেনি। তুমি আসবে এখানে, চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে? যত তাড়াতাড়ি পারো চলে এসো। তোমার কাজ জুটি দেওয়া ভার আমি নিয়ে নিচ্ছি। ইতি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। 4 মাস পরের ঘটনা। মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমো ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেল স্টেশনে নুরসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে, তার আশপাশে অনেকটা তাঁবু। এখানে কোনো বাড়িঘর তৈরি হয়নি বলেই তাঁবুতে থাকে সবাই। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের চারধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, লম্বা লম্বা ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে। এবার এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনের নিজের স্বপ্ন সার্থকতাকে যেন খুঁজে পেলে। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব দিকেই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়ে উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রয়, ওরকম এখানে ওখানে বেরিয়েও না, বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়ত, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ প্রদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল। ব্যাপার কি দেখতে। শঙ্করে ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। কুলিদের নাম ডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির উপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সেই বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে
হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে এসে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেয়া হলো। তারপরের দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পূর্ণ হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার চলতে লাগলো বেশ জোর কদমে। সেদিন দিনে খুব গরম, সন্ধ্যার একটু পরে কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠ কুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে রয়েছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। ক্রমে রাত বেশি হলো। ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ। কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধড়মড় করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিবে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের উপরে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্না আলোকে যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধড়মড় করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দিষ্ট অনুভূতি তার মনে জাগিয়ে তুলল। ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গে এসে হঠাৎ জানালে তিরুমলের বিছানা শূন্য। তাঁবুর মধ্যে কোথাও সে নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে গেল সত্যি সেখানে সে নেই। তখন কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে। তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির উপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওয়াব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিক টুকরো পাওয়া গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গায় খোঁজা হলো। তিরুমলের দেহের কোন সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু অনেক দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোন রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। সেটা বাসায় কুলিটা বললে, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরো অনেকগুলো মানুষও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত তখন প্রায় 3টে।
তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহুদূর থেকে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে গায়ে। শঙ্কর ঘুমোতে গেল, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্করের মনের মধ্যে এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্ট লিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকে বা কি জন্য এখানে এনেছে তাই বা কে জানে। কে জানে তার অদৃষ্টের খবর। আফ্রিকা বড় অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা বড় ভয়ঙ্কর। দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো। তা হলে কি হবে? আফ্রিকা যেন অজানা মৃত্যু সংকুল উপত্যকা, যেখানে সেখানে অতর্কিত মৃত্যুর একটা নিষ্ঠুর ফাঁদ পথা। পর মুহূর্তে কি ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ কেন্দ্র যুবক তিরুমলের। সে বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ কেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার। যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা আওয়াজ করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তারপর একদিন একটা সোনালী কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরল না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরেছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে আর ওখানে 2-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শিয়াল ডাকছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতন গোল খড়ের নিচু চালের উপর কি যেন একটা নড়ছে। পরক্ষণেই সে ভয় ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করার চেষ্টা করছে, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে কিসের জন্য ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালাটা দূরত্ব বড় জোর 20 হাত। শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সম্পূর্ণ নিরস্ত্র, এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হতে লাগলো ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবুর দিকে। সিংহের দিকে চোখ রেখে 1 মিনিট, 2 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলের ওপর যেটা এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করলে না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। কই, কোথায়? বন্দুকের রেখে একটা 375 ম্যান লেখা রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে, শঙ্করকে আর একটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইমাত্র দেখে গেলাম স্যার, ওই চালার উপর সিংহ থাবা দিয়ে খড় কোথাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে। জাগিয়ে তোলো সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, ছড়কি, কাঁতি, মুগুর নিয়ে
কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে, খড়ের চাল সত্যিই ফুটো দেখা গেল, সিংহের পায়ের দাগও সেখানে পাওয়া গেল। কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূরে যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রি নিরাপদ নয়। সকলের মনে ভয়, প্রত্যেকেই ভাবেই এবার ধার পালা, কাকে কখন নেবে কিছুমাত্র স্থিরতা নেই। এই অবস্থায় কাজ করা যায় না। কেবল মাসায় কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব তোমার ম্যান লেখারটা আমাকে দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যেও তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ছবি কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছুই দেখতে পেল না। সে অশ্বতর থেকে নামলো, তবুও অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময় এরকম হয়, সে জানে। সিংহ পথের পাশে ঝোপ ঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানের সুবিধে বুঝে তার ঘাড়ের উপরে লাফিয়ে পড়ে। তাই যদি হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না। ভাবলে তাঁবুতে ফিরে যায়। সবে সে তার তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের উপরে এসে পড়ল। শঙ্কর তখন হাত চলে এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুকটা উঁচিয়ে উপরে 2বার গুলি করল। গুলি লেগেছে কি লাগেনি বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সে ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনাও করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন। দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করলে। শঙ্কর বললে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন এখানটা? গুজরাটি ভদ্রলোকটি বললে, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করলে না। রাতে ভদ্রলোক রুটি করে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, ওই যা, ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই। এখানে স্টেশন করেছে কেন? এখানে স্টেশন কেন করেছে শঙ্কর মোটেই বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ নিজে করে, রাধে, খায়,
ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, দুপুরে বই পড়ে, কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমায়, বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারধার ঘিরে ধু ধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারি চক্রবাল জুড়ে ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি ভদ্রলোকটি তাকে বারণ করেছিল, একা একা সে যেন এইসব মাঠে কখনো বেড়াতে না যায়। শঙ্কর বলেছিল, কেন? রাত বেশি না হতেই আহার আদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে, দরজার ঠিক বাইরে কাঁচের নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের উপর কেবল কাঠের রুলটা মাত্র পড়ে আছে। সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিলে। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া কেন। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে 2-1 দিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বললে। গার্ড লোকটি ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতো আর একটা ছোট স্টেশন আছে, এখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো, কিন্তু সব সময় চারদিকে খেয়াল রেখো। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরো কিছু আছে নাকি? যা হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা ভারী অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মের ইউকাপ গাছটার ডালপালার মধ্য দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শিয়াল ডাকে। এক দিন গভীর রাত্রে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। কি অদ্ভুত এক জীবনের মধ্যে সে দাঁড়িয়ে। ঠিক এই জীবনে সে চেয়েছিল, এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময় রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন নিরীহ কিরানির হতে পারে, কিন্তু তার নয়। সেদিন বিকেলে ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খুঁটির গোখরো তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। সে 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো তাহলে ভাবতেও পারছে না এখন সাপটাকে মারবার কি ব্যবস্থা করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে ওপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাখতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো ক্রমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? 1-2 পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে, আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ গোখরো সাপটা। পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে, আবার নতুন একটা যে নয় তার কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারদিকের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সারা জায়গার মাটিতে বড় বড় গর্ত, কোয়ার্টারে উঠোনে, রান্নাঘরের দেয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত আর ফাটল, তার সঙ্গে ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে, রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ
শঙ্করের ঘুম ভেঙে গেল। পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার, শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকলো এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললে সঙ্গে 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 সে ভয়ে বিস্ময়ে ঘাট হয়ে টর্চটা ধরে বিছানার উপরে বসে পড়ল। দেয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধারি লেগে থ হয়ে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ, কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্যজনক নয়। যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছোবল মারে, ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না, আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝল, হাত যদি তার একটুও কেঁপে যায়, তবে যে মুহূর্তে সাপটা চোখ থেকে আলো সরে যাবে, সেই মুহূর্তেই ওর আলো আধারি কেটে যাবে এবং তক্ষুনি সে করবে আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ। সে বুঝলে তার আয়ু নির্ভর করছে দৃঢ় ও কম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার উপর। যতক্ষণ সে এরকম ধরে রাখতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু কিন্তু টর্চটা যদি একটু এদিক ওদিক সরে যায়, শঙ্কর টর্চ ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে, চাবুকের মতো খাড়া উদ্যত। তার আলো, তার কালো মিশমিশে শুরুতে ফোটাতে শঙ্কর ভুলে গেল চারপাশের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি মোসাম্বা থেকে দিসুমো লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা যেন একেবারে শূন্য হয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরেটা একদম শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো একেবারে অন্ধকার। সত্য কেবলই মহাহিংস্র উদ্যতপনা মাম্বা, যেটা প্রত্যক্ষ বলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্যে এইমাত্র উদ্বেগে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে। কনুই থেকে বাকল পর্যন্ত হাতের যেন সাড় নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে, তাই নাকি? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে? শঙ্কর নিজেকে সামনে নিল। ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলছে। সে সজাগ থাকবে। এতে প্রান্তরের মাটির চেঁচালেও কেউ কোথাও নেই, সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার উপর নির্ভর করছে তার জীবন। কিন্তু সে পারছে না যে, হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকতে পারবে? সাপে না হয় ছোবল দিই, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজলো। ঠিক রাত 3টে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল।
কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে। কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণে শঙ্কর বুঝতে পারলে সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজা আগুন খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলে। সকালে ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার। গার্ড বললে, চলো দেখি স্টেশন ঘরের মধ্যেটা। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন কিন্তু পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো, বললে, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবে এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনে কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে রয়েছে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই খবর তুমি পেয়েছ। এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করো। শঙ্কর বললে, দরখাস্ত তো করবো, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো না। আমি এখানে একেবারে নিরস্ত্র, আমাকে একটা বন্দুকের রিভলভার যাবার পথে দিয়ে যাও না। আর কিছু কার্বলিক অ্যাসিড, ফিরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিয়ে এলো এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে পড়ো। বাদ, এটা বাদ। ট্রেন থেকে এসে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিনমানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তোবা। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওর একটা বন্দুক দিলে। 4, স্টেশনের জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরবার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল, সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোসাম্বা থেকে আনিয়ে নিয়েছিল সে। জলাশয়টা মাঝারি গোছে, চারধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেলে। মাছ অদৃষ্টে জোটানি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই, বিকেলের ট্রেন পাস করাবার জন্য। মাঝে মাঝে প্রায়ই সে মাছ ধরতে যায়। কোনোদিন সঙ্গে লোক থাকে, আবার কোনোদিন বা একা যায়। প্রাণের কষ্টও ঘুচে গেছে এখন। গ্রীষ্মকাল ক্রমশ প্রখর হয়ে উঠল। আফ্রিকায় দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রোদে বের হওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতির মোড় অন্যদিকে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা কাছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আর্তস্বরে বলছে,
সেই আর্তস্বরটা কি বলছে আর কোন দিক থেকে সেটা সে খেয়াল করার চেষ্টা করলো। লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলো একটা ইউকা গাছের নিচে স্বল্প মাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুতপদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনের তালি দেওয়া ছিন্ন মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ গড়ন, কিন্তু সম্ভবত রোগে কষ্টে অনাহারে বর্তমানে শীর্ণ, একেবারে জরাজীর্ণ দশা। লোকটা গাছের গুড়ি হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন সোলার টুপিটা একদিকে গুড়িয়ে পড়েছে মাথা থেকে, পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে তাকে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বললে, একটু একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল, বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্য এনে দিলে। সে খানিকটা চাঙ্গু হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে পরিশ্রমে অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিলে, তার নাম দিয়েগো আলভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ একেবারে তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল মহাবিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই, সকালের ট্রেন মোসাম্বাদ দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখনো অনেক অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না শঙ্কর যেভাবে সারা রাত জেগে তার সেবা করলে তার কোনো আপনার লোক হচ্ছে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠছে যখন, সে রাত্রে ঝমঝম করছে নিস্তব্ধ নিশীর রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল, সিংহের ডাকে এসে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারধারের চেয়ে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেললে। চাঁদ উঠছে, দূরের আকাশ প্রান্তে ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব আকাশে। পূব থেকে পশ্চিমে ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময়, নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে, কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না সে। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য, সিংহের বিপদ যেন একদম ভুলে গেল। কিছুটা পরে ফিরে ও স্টেশন ঘরে ঢুকলো। টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখলে রোগী বিছানায় উঠেই বসে আছে। বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে। লোকটা জ্বর তখন যেন কমে গেছে। সে বললে, তুমি কি বলছিলে?
আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ। ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যাস মেশানো অদ্ভুত হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এই লোকটা সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়ায় আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলে, সরে এসো, আমার কাছে সরে এসো, কাছে এসো। তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারত না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার আমি করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আছো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসে দিলে। তারপরই সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য, অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22। তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 22 বছর আগের কথা। 1888-89 সালের দিকে আমি কেপ কলোনের উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা জিনিসপত্র বহন করার জন্য। জাম্বেজি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এই সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলাম আমি এখানে। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানা স্থানে ঘুরে ঘুরে বেড়ালাম। কত অসহ্য কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও আমি হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি। সকালের দিকে তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। এদিক ওদিক কত খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা জায়গায় আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে মেজে নিয়ে আপাতত সেটাকে মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বিকেলে সেখান থেকে আমার উত্তরমুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা আমি ক্রমে ভুলে গিয়েছিলাম। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হল। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2 মাটাবেল কুলি ছিল।
পরস্পরকে পেয়ে আমরা ভীষণ খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়েও বেশি ছিল। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমি বললে, বন্দুকের মাছি বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল, বললে, তুমি তুমি বুঝতে পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9,000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাটাতে এক্ষুনি চলো তো দেখি, আমরা যাই, এবার আমরা লক্ষ্যপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমি পথ ভেন্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি সেই জায়গাটা আফ্রিকার ভেলডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গাটা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখন আমার ভয়ানক কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে আমরা খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম, 5-6 বছরের একটা ছোট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই বানও চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না। তাকে ও তার বাপ মা জিজ্ঞেস করে এইটুকু জানা গেল সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পিঠ কামড়াচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বলল, হ্যাঁ খেয়েছি। কাঁচা ফল? মেয়েটা বলল, ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সেই গ্রামের সর্দারের অতিথি হয়ে সেখানে রইলাম। ইলাগু হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো তাই না? বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতন বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিলে। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হিরে, খনি বা খনির উপরকার পাথরের মৃত্তিকা স্তর থেকে পাওয়া পালিশ না করা হিরের টুকরো। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে অনেকটা চাঁদের মধ্যে ওখানে বাদ যাবে। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গাটা ভালো নয়, ওখানে বনিব বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামে 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর কিন্তু ফেরেনি।
আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে। আমরা দেখিনি আমাদের বাপ ঠাকুরদাদের আমলের কথা, সে গিয়েও আর ফেরেনি। শেষ হল প্রণম্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের প্রথম পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসে। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার। অসংখ্য ধন্যবাদ।